সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি তোমাদের টেন্স নিয়ে আলোচনা করছি। এবার টেন্সের যে ক্লাসিফিকেশন আছে সেইখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথম দুইটা গঠন নিয়ে আলোচনা করছি, এবার বাকি গঠনগুলো নিয়ে আলোচনা করব। আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে এবং ইন্টারগেটিভ নিয়েও আলোচনা করেছি, তিনটা নিয়ে। এবার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এখন আছে গঠন নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ। গঠন নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ। আমি এনই দিয়ে নেগেটিভ বুঝালাম এবং আইএন দিয়ে ইন্টারগেটিভ বুঝালাম। পুরা শব্দ লিখতে অনেক সময় লাগে, তোমরা বুঝে নেবে। এর আগের ভিডিওতে আমি পুরা শব্দগুলো লিখে দিয়েছি। এখন দেখো নেগেটিভ প্লাস ইন্টারগেটিভের গঠনটা কেমন, যেটা ইংরেজিতে বলে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে গঠন। প্রথমে ডন্ট অবলিক ডাজেন্ট, ডন্ট অবলিক ডাজেন্ট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট। আচ্ছা, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন দেখো এই যে গঠনটা একটু খেয়াল করো, ডাজেন্ট অথবা ডন্ট, এই যে কথাটা লিখছি একটু তোমরা খেয়াল করবা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজেন্ট হয়, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য নাম্বার হয়, অর্থাৎ বহুবচন হয় এবং থার্ড পারসন যদি না হয় সেক্ষেত্রে ডন্ট হয়। এখন আর একটা বিষয় মনে রাখবে, আমরা যেরকম ডন্ট লিখছি, ডন্ট না লিখে ডু নট, আমরা কিন্তু ভেঙ্গে লিখি ডু নট অথবা ডাজ নট, এইভাবে কিন্তু ভেঙে লিখি, ডন্ট না লিখে ডু নট অথবা ডাজ নট। একটু কথাটা খেয়াল করবে। সাবজেক্ট, আচ্ছা, সাবজেক্ট নাউন হলে, সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের পরে নট হয়। সাবজেক্ট এর পরে নট হয় এবং সাবজেক্ট প্রোনাউন হলে, সরি কথাটা একটু ভুল হয়েছে, সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের পূর্বে নট হয়, পরে না, পূর্বে, সাবজেক্টের পূর্বে নট হয়। এবং সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট হয়, পরে নট হয়। কথাটা একটু খেয়াল করবে। সাবজেক্ট যদি নাউন হয়, এই যে আমরা যদি এইভাবে ভেঙে লিখি ডু নট এবং ডাজ নট, যদি আমরা ভেঙে লিখি তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ বাক্যের ক্ষেত্রে, যে নেগেটিভ এবং ইন্টারগেটিভ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের পূর্বে নট হবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে নট হবে। আমরা একটু বাক্যগুলো খেয়াল করি। যেমন দুইটা বাক্য দিয়ে আমি লিখবো তোমাদের এটা বোঝানোর জন্য। যেমন যেমন করিম, করিম কি, করিম কি কাজটি করে না, কাজটি করে না, করিম কি কাজটি করে না। এই যে প্রশ্নবোধক এবং নেগেটিভ, এখানে কি এখানে না, মানে করিম কি কাজটি করে না, তাহলে প্রশ্নবোধক এবং নেগেটিভ, সেক্ষেত্রে আমরা কি লিখব, ডাজ নট, ডাজ নট করিম, ডাজ নট করিম ডু দ্য ওয়ার্ক, ডাজ নট করিম ডু দ্য ওয়ার্ক। কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? এখানে করিম হতেছে নাউন, করিম হতেছে সাবজেক্ট নাউন, এই সাবজেক্টটা নাউন, যার কারণে এখানে ডাজ নট সাবজেক্টের পূর্বে বসলো। এটা আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমি নিচে লিখে দেখাই। যেমন ডাজেন্ট করিম, ডাজেন্ট করিম
ডু দ্য ওয়ার্ক, ডাজেন্ট করিম ডু দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। একটু খেয়াল করো, দেখো ডাজেন্ট করিম ডু দ্য ওয়ার্ক, এখানে ডাজেন্ট কিন্তু লিখছি ইনভার্টেড কমা দিয়ে টি, এন ইনভার্টেড কমা টি, তাকে বলা হয় ডাজেন্ট। ডাজেন্ট করিম ডু দ্য ওয়ার্ক। এখন যদি আমরা আরেকটা বাক্য লিখি, তুমি কি অঙ্কটি করো না, দেখো না এবং কি দুইটাই প্রশ্নবোধক, তাহলে এক্ষেত্রে কি হবে, ডু ইউ নট ডু দ্য সাম, SUM, সাম মানে অঙ্ক, ডু ইউ নট ডু দ্য সাম। এই যে বাক্যটা দেখো, সাবজেক্ট কি, প্রোনাউন, ইউ কি প্রোনাউন না, আমি কিন্তু তোমাদের নাউন এবং প্রোনাউনের ক্লাসটা নিয়েছি, সাবজেক্ট প্রোনাউন, যেহেতু প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট বসলো, তাহলে কি আমি তোমাদের যে উপরে নোটটা দিয়েছি, সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের পূর্বে নট এবং সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট, আমি কিন্তু এই যে নোটটা দিয়েছি এই নোটটা তোমরা খেয়াল করবা। আচ্ছা, এটা আবার এভাবেও লেখা যায়, কিরকম ভাবে, ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, কথাটা একটু খেয়াল করো, এই যে তোমাদের বলেছি এইখানে দেখো ডোন্ট বা ডাজেন্ট, তোমরা যদি ভেঙে লেখো, আমি কিন্তু এই কথাটা শুধু এই টেন্সের ক্ষেত্রে প্রয়োগ করলাম, আর বাকি যে টেন্সগুলো আছে সেই ক্ষেত্রে এই কথাগুলো আমি কিন্তু আর বলবো না, আমি শুধু স্ট্রাকচার এবং গঠনগুলো দিয়ে বলে যাব। তোমরা এই ক্লাসটা সুন্দর করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা, সরি ওয়ার্ক হবে না, এখানে সাম হবে, SUM, সাম মানে অঙ্ক, তুমি কি অঙ্কটা করো না, দেখো এখানে যে প্রশ্নবোধক, এখানে ডন্ট হলো, কেন ডন্ট হলো, কারণ সাবজেক্টের পূর্বে আমি একসাথে লিখছি যার কারণে ডন্ট হয়েছে, যদি ভেঙে লিখতাম ডু নট তাহলে সাবজেক্টের পরে নট যাইতো, তোমরা এই কথাটা মনে রাখবা। আচ্ছা, এবার আমরা পরের অংশতে যাই। এখানে দুইটা নোট আছে, নোট দুইটা তোমরা একটু লিখবা। একটা নোট, যদি কোনো বাক্যে অলওয়েজ, অফেন, রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ডেইলি, আচ্ছা, অলওয়েজ, অফেন, রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ডেইলি, এভরিডে, ইত্যাদি অ্যাডভার্ব থাকে, এগুলো কিন্তু অ্যাডভার্ব, আমি অ্যাডভার্বের ক্লাসে তোমাদের এগুলো দেখাইছি, তোমরা অ্যাডভার্বের ক্লাসগুলো দেখবা, ইত্যাদি অ্যাডভার্ব থাকে, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কথাটা একটু মনে রাখবা, এটা রাইটস ফর্ম অফ ভার্বের একটা নিয়ম, এবং এই নিয়মটা আমরা এই টেন্সের ক্ষেত্রে পড়ে থাকি এবং এই টেন্সে এই নিয়মটা আছে, এটা রাইটস ফর্ম অফ ভার্বের একটা নিয়ম, আমরা যে রাইটস ফর্ম অফ ভার্বগুলো পড়বো তোমাদের তখন আমি মনে করিয়ে দিব যে এই নিয়মটা আমি তোমাদের টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তুলে ধরেছিলাম। এখন দেখো, যদি কোনো বাক্যে এই যে অ্যাডভার্বগুলো থাকে সেক্ষেত্রে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন
স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়, যায় আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রতিদিন আছে তাহলে রেগুলারলি বা ডেইলি, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা খেয়াল করি এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। কি হবে? হি গো সাথে ইএস হবে। আমরা বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে এভরিডে না লিখে ডেইলি লিখতে পারি আমরা, ডেইলি মানে প্রতিদিন। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা শব্দ আসে সামটাইম, সামটাইমস, সামটাইমস মানে মাঝে মাঝে। এখানে আরেকটা অ্যাডভার্ব আসবে, কথাটা আমি ভুলে গেছি, তোমরা মনে করে পরে লিখে নিও ওটা। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা নোট আছে, নোটটা একটু খেয়াল করো। চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য বাক্য বা অভ্যাসগত বাক্যের ক্ষেত্রে, অভ্যাসগত বাক্যের ক্ষেত্রে ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কথাটা তোমরা একটু মনে রাখবা। চিরন্তন সত্য বাক্য, যেটাকে ইংরেজিতে বলে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, আমি এখানে লিখে দিই ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আর এখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, FACT, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বাক্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত বাক্য। এই দুইটা বাক্য যেখানেই থাকবে সেই বাক্যটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তোমরা এই কথাটা মনে রাখবা। আচ্ছা, এই নোটটাও একটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল, এটাও একটা রাইট ফর্ম অফ ভার্বের রুল। আমি যে নোটগুলো তোমাদেরকে দিব এবং লিখে দিব সেই নোটগুলা রাইট ফর্ম অফ ভার্বের একটা একটা করে রুল। তোমরা যদি এই টেন্সগুলো ভালোভাবে কমপ্লিট করো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের কাছে খুব ইজি, পানির মতো মনে হবে। এবার আমরা যাব একটা উদাহরণ দেব, যেমন যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। দেখো এটা কিন্তু চিরন্তন সত্য বাক্য, কারণ সূর্য পূর্ব দিকেই ওঠে, আর এই সত্য বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? দ্য সান রাইজেস। দেখো রাইজেস কেন হলো? কারণ এখানে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি তোমাদের বলেছি যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, তারা থার্ড পারসন, বাট দ্য সান একটি, সূর্য একটাই আছে পৃথিবীতে, যার কারণে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান রাইজেস টু ওয়েস্ট। একটু খেয়াল করো, এটা হচ্ছে অভ্যাসগত বাক্য। আবার বলি, সে প্রতিদিন সে নদীতে, সে নিয়মিতভাবে নদীতে গোসল করে, সে নিয়মিতভাবে নদীতে গোসল করে, এটা কিন্তু অভ্যাসগত বাক্য, কারণ সে নদীতেই গোসল করে। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আর লিখলাম না। ধন্যবাদ সকল শিক্ষার্থী। আগামী ক্লাসে আমি পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।